বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে ভারত। দাদাগিরি নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। নিউ ইয়র্কে মির্জা ফখরুল। মব ভায়োলেন্স মোকাবিলায় সক্ষম হতে হবে ইসিকে। সুষ্ঠু ভোট সম্ভব না হলে থাকতে হবে পদত্যাগের সাহস। সংলাপে সুশীল সমাজ। বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। হয়ে আসছে রোহিঙ্গাদের সহায়তা তহবিল। তৈরি হয়েছে জ্বালানি সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা। জীবিকার তাগিদে ক্যাম্প ছেড়ে জড়িয়ে পড়ছে সংঘাতে। ভোরের সময়ে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া বিএনপি মহাসচিবের সাক্ষাৎকারের আরেকটি অংশ নিয়ে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকা নয়াদিল্লির টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিকরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরব। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আওয়ামী লীগেরও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ঢুকে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। বিএনপি মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মির্জা ফখরুল বলেন, ভারত সহ সবার সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে বড় দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। দেশের স্বার্থ বিকিয়ে কারো সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি, জানান বর্ষিয়ান এই রাজনীতিক। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপি যে আন্তরিক, এটি পরিষ্কার করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে সাড়া দেয় এবং এগিয়ে আসে, সেদিকেই নজর থাকবে সবার। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে আসন ছাড়তে প্রস্তুত অর্ধশত। বিএনপির ভোট পরিকল্পনার বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ জানান, জামাতের সঙ্গে জোটের সম্ভাবনা নেই। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। দেশে বইছে নির্বাচনী হওয়া, প্রতিদ্বন্দ্বিতার জন্য নানা কৌশল ঠিক করতে ব্যস্ত দলগুলো। জোট বেঁধে শক্তি বাড়াতে প্রস্তুতির পাশাপাশি একক দল হিসেবেও পরীক্ষা দিতে চলেছেন কেউ কেউ। নির্বাচনের জন্য ঘোষিত সময়ের কয়েক মাস আগে থেকেই প্রার্থী তালিকা নিয়ে মাঠে নেমেছে দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরই মধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি। মোটামুটি ভাবে আমাদের নিজস্ব প্রার্থীদের তালিকা প্রস্তুত আছে, যারা এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের সম্পর্কে ভালো ধারণা আছে,
তো এই ধরনের সৎ নিষ্ঠাবান ত্যাগী নেতাদেরকে বিএনপি মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেবে বলে আমরা ধারণা করছি। জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য 40 থেকে 50টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি। তবে ত্রয়োদশ নির্বাচনে জামাতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। 40 থেকে 50টি আসন বিএনপি অন্য দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। এর মধ্যে কারা কারা এই 40 বা 50 জনের মধ্যে থাকবেন সেটা এখনো স্থির হয় নাই। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে। এবার জামাত ইসলামী মনে করছে তারা ইতিহাসে সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে ক্ষমতায়। জামায়াতকে এখনো শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া, তারপর তাদের দু একজন নেতার কথায় কিছুটা বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছে তারা সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো, বাট সবকিছুর একটা সীমা থাকা উচিত। এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভ কামনা জানিয়ে বিএনপি নেতা জানান, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। কোনো প্রকারে সংসদে যদি প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, সকলের জন্য আমাদের শুভকামনা রইল। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি সমান তালে চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে ভোট সহ 5 দাবিতে আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট গঠনের পরিকল্পনা করছে দলটি। পাশাপাশি 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও চলছে জোরে সোরে। তবে সমঝোতা হলে মিত্রদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে কার্পণ্য না করার কথা বলছে জামাত। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াতে ইসলামী। 18 সেপ্টেম্বর আরও 7টি দলের সঙ্গে ঐক্যবদ্ধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দলটি। এরপর ধারাবাহিকভাবে বিভাগীয় পর্যায় থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনের মাঝেই আগামী জাতীয় নির্বাচনের জন্য 295টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত। যে কোনো পরিস্থিতিতে প্রার্থী পরিবর্তন হতে পারে এমন শর্তে মাঠে কাজ করার জন্য একে একে মনোনয়ন প্রত্যাশীদের গ্রিন সিগন্যাল দিচ্ছে দলটি। কিভাবে সংগঠন পরিচালিত হয়। জামায়াতের সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ মুজিবুর রহমান সময় সংবাদের মুখোমুখি হয়ে জানান, তৃণমূল থেকে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনীত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। আমরা কতটা নির্বাচন করব বা সমঝোতা করব কি করব না, পরিবেশ পরিস্থিতি বলে দিবে। আমরা আমাদের চিন্তার দৃষ্টিকোণ থেকেই সব আসনকে আমরা দীর্ঘদিন ধরেই চাষাবাদের মধ্যে রেখেছি। আমরা নির্বাচনের প্রস্তুতিও চালাচ্ছি, আমাদের দাবির পক্ষে আওয়াজও উঠছে। তবে আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে জোট গঠনে আগ্রহী জামায়াত। এক্ষেত্রে সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত দলটি। জোট হইতে হবে নট নেসেসারি, এইটা সমঝোতাও হতে পারে, আন্ডারস্ট্যান্ডিং। মানে একটা জায়গায় একটা ইসলামী ক্যান্ডিডেট বা প্রার্থী থাকবে, সমঝোতায় আমরা যদি পৌঁছতে পারি তখন সেখানে আলাপ আলোচনা করে আমাদের এটা তাদেরকে ছাড় দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ ছাড় দিয়ে হলেও আমরা ইসলামী সমঝোতা নিয়েই নির্বাচন করতে চাই। নির্বাচন কমিশনের সীমানা জটিলতা ইস্যুতে 2টি আসনে প্রার্থী চূড়ান্ত করেনি জামায়াত। এছাড়া কৌশলগত কারণে 3টি আসনে এখনো নিশ্চিত করা হয়নি প্রার্থী। আমরা দেশটাকে নির্বাচনমুখী রাখতে চাই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন পর্যবেক্ষণের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের কাছে কারিগরি সহায়তা চেয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় দলটির আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে যান ইইউ প্রতিনিধি দল। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামায়াতের অবস্থান নিয়ে জানতে চান তারা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জামায়াত। আমির জামাত বলেছেন যে শুধু আপনারা ইলেকশন অবজারভেশন করবেন এটা আমরা চাই না, আমাদের নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ করার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট আপনারা দেবেন। আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনে যেতে চাই, প্রোভাইডেড আমাদের যে রিফর্ম প্রপোজালগুলো
জুলাই সনদের আইনি ভিত্তির মধ্য দিয়ে এই নির্বাচনটাই এর ভিত্তিতে হইতে হবে। মব ভায়োলেন্স মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে কমিশনকে। ভোট সুষ্ঠু করা সম্ভব না হলে থাকতে হবে পদত্যাগের সাহস। নির্বাচন কমিশনের সংলাপে এমন পরামর্শ দিয়েছেন সুশীল সমাজ। পিআর ইস্যু ও শাপলা প্রতীক নিয়ে ইসিকে সিদ্ধান্তে অনড় থাকারও পরামর্শ তাদের। সিইসি বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। রোববার প্রথম দিনে সুশীল সমাজের ৩০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও ইসির ডাকে সাড়া দেয়নি অর্ধেকেরও বেশি। সিইসির সভাপতিত্বে ১৩ জনকে নিয়ে শুরু হওয়া সংলাপে উঠে আসে নির্বাচন নিয়ে নানা চ্যালেঞ্জের কথা। আপনারা নির্বাচন করতে যেমন দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন, নির্বাচন না করতেও দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আমি মনে করি নির্বাচন থেকে সরে আসা উচিত। আপনাদের পদত্যাগ করা উচিত বা অপারগতা প্রকাশ করা উচিত। পেশাগত জায়গাটাতে আপনাদের আমি বলবো যে একেবারে সোজা লাইন সিরাতুল মুস্তাকিম ধরে হাঁটতে হবে। সোশ্যাল মিডিয়া কি করে ফ্যাক্ট চেক করতে হয়, কোনটা ফলস ইনফরমেশন, কোনটা মিস ইনফরমেশন, সেগুলো কিন্তু খানিকটা সহায়তা দিতে পারে বলে আমার ধারণা। দলমতের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ এবং সাহস দেখানোর আহ্বান জানান তারা। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। আমাদের যে জাতীয় প্রতীক শাপলা একটি বিশেষ দলের চাওয়া, নানা ধরনের অপচেষ্টার সামনে এই নির্বাচন কমিশন দৃঢ় সংকল্প থেকেছে। পরে দুপুরে শিক্ষাবিদদের নিয়ে আবার সংলাপে বসে ইসি। এখানেও ইসির আমন্ত্রণে সাড়া দেননি অর্ধেক শিক্ষাবিদই। গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত করার তাগিদ দিয়ে শিক্ষক প্রতিনিধিরা বলেন, কমিশনের সততা এবং নিরপেক্ষতার উপর ভোটের মানদণ্ড নির্ভর করবে। অনির্বাচিত হয়ে নির্বাচিত লোকদেরকে প্রভাবিত করবে, এই জিনিসটার ব্যাপারে আপনাদের একটা থাকা উচিত। নির্বাচন যদি ভালোভাবে না করতে পারেন, কন্ট্রোভার্সিয়াল একটা ইলেকশন হয়, তাহলে ওই যে 14 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, 24 সালে নির্বাচন কমিশন সম্পর্কে আমার বন্ধুরা বলতো, ছাগল দিয়ে কি লাঙ্গল চাষ করা হয়? পরে সমাপনী বক্তব্য দেন সিইসি। বলেন, আইন অনুযায়ী সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ভোট করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। সুষ্ঠু, সুন্দর, বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের ঐতিহাসিক এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত রেমিটেন্স যোদ্ধারা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন ও প্রবাসীদেরকে দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন তারা। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্ট। প্রায় কোটিরও বেশি বাংলাদেশি ছড়িয়ে ছিটিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। রেমিটেন্স যোদ্ধা কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানো কেউই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি আজ পর্যন্ত। স্বৈরাচার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে হতে পারে তফসিল ঘোষণা। এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ প্রত্যাশিত ভোটদানের সুযোগ থাকছে এবার। ইসির ওয়েবসাইটে প্রবাসীদের ভোটদান পদ্ধতির দুটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। ঐতিহাসিক এই সিদ্ধান্তে খুশির জোয়ার প্রবাসীদের মধ্যে। যাদের রেমিটেন্সে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে, তাদের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে বলে মনে করেন তারা। ভোট একটা নাগরিক অধিকার। এই নাগরিক অধিকার প্রয়োগের মাধ্যমে আমরা যদি বাংলাদেশে আমাদের যেরকম কাঙ্ক্ষিত পরিবর্তন চাই, সেই পরিবর্তন উপযোগী যে সরকার যদি গঠন করতে আমরা কোনো ভূমিকা রাখতে পারি, এটা অবশ্যই আমরা খুবই পজিটিভলি দেখব। আমি কখনো ভোট দিতে পারিনি, তো এই ক্ষেত্রে বর্তমান গভর্নমেন্ট আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি এই দিক দিয়ে যে আমাদেরকে ভোট দেওয়ার অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। প্রবাসী থেকে আসলে দেশে ভোট দিতে পারবো, এটা খুবই একটা আনন্দকর বিষয়। সুন্দরভাবে ভোট হয়নি, এটা আমরা একটা কাইন্ড অফ বঞ্চিত ছিলাম, কিন্তু এখন যখন জানলাম যে আমাদের এই সুযোগটা আসতেছে,
তা আমরা আসলে এটাকে সাধুবাদ জানাই। প্রবাসে ভোটাধিকার প্রয়োগের এই সুযোগ দেশের রাজনৈতিক প্রক্রিয়া ও দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার মাধ্যম বলে মনে করেন রাজনীতি সচেতন শিক্ষার্থীরা। এই সুযোগটা আমাদের জন্য খুবই দরকার ছিল। আমার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। বিদেশ থেকেও এইভাবে এই সুযোগটা আমরা নিতে পারতেছি, এটা খুবই আনন্দের একটা বিষয় সবার জন্য। নিবন্ধনের জন্য প্রবাসীকে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করতে হবে। এরপর লগ ইন করে অ্যাকাউন্ট তৈরি ও পরবর্তী ধাপে ভোটদানের সুযোগ মিলবে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। একটি ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। মঈন খান বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত নয়, প্রচলিত ব্যবস্থাতেই ভোট দিতে চায়। আর মির্জা আব্বাস বলেন, সব ধর্মের মানুষ কেবল বিএনপির হাতেই নিরাপদ। রোববার রাতে বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন তারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামী রাজনৈতিক রূপ পাল্টালেও ভালোভাবে নেয়নি মানুষ। আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারে কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি। একই দিন সন্ধ্যায় পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, যে কোনো ধর্মবর্ণের মানুষের নিরাপত্তা কেবল বিএনপির হাতেই সুরক্ষিত। নির্যাতন নিপীড়ন বিএনপির সময় নয়, বরং আওয়ামী লীগের সময় বেশি হয়েছে। বিএনপির হাতে এই দেশে জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। নারায়ণগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতিতে অভ্যস্ত নয়, প্রচলিত ব্যবস্থাতেই ভোট দিতে চায় তারা। বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায়। পিআর পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে, তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে। কাজে দলকে ভোট দিয়ে তো শুধু মানুষ সন্তুষ্ট হতে পারে না। এ সময় পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়ে মঈন খান বলেন, পাহাড়ি ও বাঙালির মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। এখানে কোনো মানুষে এই দেশে প্রভেদ থাকতে পারে না। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। নানা প্রতিবন্ধকতার কারণে অনেক কাজই এগিয়ে নেওয়ার সুযোগ হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে 1 মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব বলে জানান তথ্য উপদেষ্টা। আমি জানি না আমার গদি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা। গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন, এবং আমি আপনাদেরকে বলি ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ করা বন্ধ করে দিয়েছে গত 1 মাস। মানে কাজ স্লো হয়ে গেছে, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে আমলারা যুক্ত, আমলারা বসে আছে কখন পরবর্তী। আগামী বছরের জন্য 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সুলভে 16,500 টাকা কমিয়ে 5,58,000 এবং সাধারণে 11,000 কমিয়ে 4,67,000 টাকা ঠিক করা হয়েছে। আর প্রথম চালু হওয়া বিশেষ প্যাকেজে খরচ পড়বে 6,90,000। নিবন্ধন চলবে 12 অক্টোবর পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর পবিত্র হজ হতে পারে 26 মে। বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন 1,27,000 জনের মতো। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, 3টি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথমবার চালু হওয়া প্যাকেজ বিশেষে খরচ পড়বে 6,90,000 টাকা, প্যাকেজ সুলভে 16,500 কমিয়ে 5,58,000 টাকা এবং প্যাকেজ সাধারণে 11,000 কমিয়ে 4,67,000 টাকা নির্ধারণ করা হয়। এবছর সরকারের মাধ্যমে আমরা 3টা প্যাকেজ ঘোষণা করছি। প্যাকেজ নাম্বার 1 বিশেষ, হজ প্যাকেজ 2, হজ প্যাকেজ 3, মোট 3টা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। হজ প্যাকেজ 1 বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। D+ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,09,000 টাকা। এই মূল্যের সঙ্গে কম বেশি করে আরো 2টি প্যাকেজ অফার করতে পারবে এজেন্সিগুলো। বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটা প্যাকেজ আমরা নির্ধারণ করেছি। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে
5,09,185 টাকা। সরকার কর্তৃক অনুমোদিত এই প্যাকেজটি গ্রহণ করে এজেন্সির জন্য অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবে এবং ওনারা যদি 5 স্টার হোটেল রাখতে চান বা ভালো আছে আমাদের কোনো আপত্তি নেই। তারা হাজিদেরকে যদি ক্লক টাওয়ারে রাখতে চান এই প্যাকেজ তারা ঘোষণা করতে পারবে। আগামী বছর 70 বছরের ঊর্ধ্বে কেউ হজে যেতে চাইলে সঙ্গে নিতে হবে 50 বছরের নিচে কাউকে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে হজের জন্য ভিসা দেয়া শুরু হবে। ফ্লাইট শুরু হবে 18 এপ্রিল। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মহাষষ্ঠী দিয়ে শুরু হলো 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের বেলতলায় চণ্ডীপাঠ, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। শেষ হয় দেবীর আমন্ত্রণ, অধিবাস ও আরতি দিয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূজার নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 70,000 সদস্য। ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ, ঘণ্টার কাসরের ধ্বনির সঙ্গে উলুধ্বনিতে মুখরিত চারপাশ। রোববার সকালে বেলতলায় ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে শুরু হয় ষষ্ঠী পূজা। চণ্ডীপাঠের সঙ্গে দেবীর আরাধনার মাধ্যমে দেয়া হয় ষষ্ঠীর পুষ্পাঞ্জলি। আর এর মধ্য দিয়েই শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মার কাছে প্রার্থনা করব, মা জানি সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। তবে সন্ধ্যায় দশভূজার আমন্ত্রণ ও অধিবাস দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর মূল আনুষ্ঠানিকতা। ধূপ আগরবাতির গন্ধে মোহিত হয় মণ্ডপের আঙিনা। ঢাকের বাজনা, শঙ্খ ও উলুধ্বনির সঙ্গে আরতির মিশেলে এক উৎসবের আমেজ। সকলের মঙ্গল কামনা করি, যেন সবারই ভালো হয়। হিন্দুরাই যে এটা পালন করবে এমন না, আমরাও করতে এসেছি, আমরাও দেখতে এসেছি যে কেমন লাগছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 70,000 সদস্য। সারা দেশে পুলিশের সংখ্যা 70,000 মতো। পূজা মণ্ডলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবির 430টি প্লাটুন। নারায়ণগঞ্জে আমি পূজা মণ্ডপ পরিদর্শন করেছি, আমি মুন্সিগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করে আসছি, আমি ঢাকা শহরে মেট্রোপলিটন এলাকা পরিদর্শন করি, কোথাও কারো ভিতরে কোনো ধরনের শঙ্কা নেই। পূজা নিয়ে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কি ধরনের তথ্য আছে ওইটা তো আপনার ওই মিডিয়ায় দেন। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। শেষ হয়ে আসছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তার তহবিল। এরই মধ্যে তৈরি হয়েছে জ্বালানি সংকট, ব্যাহত হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা। দ্রুত তহবিল সংগ্রহ করা না গেলে ক্যাম্পে খাদ্য, জ্বালানি সহ তৈরি হতে পারে নিরাপত্তার ঝুঁকিও। এমনকি জীবিকার তাগিদে ক্যাম্প ছাড়ার চেষ্টা করছে রোহিঙ্গারা, জড়িয়ে পড়ছে সংঘাতে। তবে জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলন প্রত্যাবাসন ও তহবিল ঘাটতি নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ ফরাজের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে কক্সবাজারে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা এখন 13 লাখ ছাড়িয়েছে। প্রতি বছর ক্যাম্পে জন্ম নিচ্ছে 30,000 শিশু। বিশাল এই জনগোষ্ঠীর খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন বিপুল অর্থায়ন। চলতি বছর $934.5 মিলিয়ন বিপরীতে এসেছে মাত্র 60% তহবিল। আর গাজা ও ইউক্রেন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় ভুলতে বসেছে রোহিঙ্গা ইস্যু। এমন অবস্থায় অর্থাভাবে কি সংকট তৈরি হয়েছে এবং কি হতে পারে তা সময় সংবাদকে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। নভেম্বরের পরে WFP ফুড সাপোর্টটা কন্টিনিউ করতে পারবে কিনা, ইভেন $12 তো দেয়া হচ্ছে, তার কমও কতটুকু করতে পারবে এ বিষয় নিশ্চিত না। গ্যাসের অলরেডি সংকট শুরু হয়ে গেছে। অন্যান্য সেক্টর, বিশেষ করে এডুকেশন তো খুবই সাফারিংয়ের মধ্যে যাচ্ছে। তহবিল ঘাটতির কারণে ক্যাম্পে রোহিঙ্গাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জীবিকার তাগিদে অনেকেই ক্যাম্প ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, যা নিরাপত্তার জন্য হুমকি। রোহিঙ্গা ইবাগো ইনসান তা খানা যখন গাবরে তারা খাইনে পাইলে পুরা বাংলাদেশ দূরি দৌলা বডৌলা ক্রাইমল করিব।
এই সংকট নিরসনে গত 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে আয়োজন করা হয় অংশীজন সংলাপ। জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে আসন্ন সম্মেলনে গুরুত্ব দেওয়া হলে প্রত্যাবাসন ও সহায়তা তহবিল সংগ্রহে সহায়ক হবে বলে মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। বাংলাদেশের লক্ষ্য দুটি, একটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার গভর্নমেন্ট এবং সেখানকার অন্যান্য যারা রয়েছে তাদের উপর আন্তর্জাতিক চাপ তৈরি করা, এবং যতক্ষণ পর্যন্ত না প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে ততদিন পর্যন্ত এই মানুষগুলোকে মিনিমাম একটা ডিগনিফাইড লাইফ এনশিওর করা। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির এখন গভীর সংকটে। দ্রুত সহায়তা না পেলে কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে দেখা দিতে পারে বড় ধরনের মানবিক ও নিরাপত্তা বিপর্যয় বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মার্জারের আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এক্সিম ফার্স্ট সিকিউরিটি ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের 3 নির্বাহী পরিচালক, আর ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন 2 পরিচালক। আগামী মাসের শুরুতেই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। মার্জারের ঘোষণায় কয়েক মাস ধরে গতিহীন শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংকগুলোর গতি ফেরাতে গত 16 সেপ্টেম্বর প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। সপ্তাহ গড়াতেই প্রশাসক হিসেবে চূড়ান্ত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের 5 কর্মকর্তা। এর মধ্যে 3 নির্বাহী পরিচালক শওকতুল আলম, বদিউল আলম দিদার ও সালাহুদ্দিন পাচ্ছেন এক্সিম, সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব, আর 2 পরিচালক আবুল হাশেম ও মকসুদুল আলম পাচ্ছেন ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব। কোনো গ্রুপ থেকে বা কোনো কর্নার থেকে যাতে কোনো প্রকার এর বিরুদ্ধে মামলা দায়ের না হয়, এই বিষয়টিকে চ্যালেঞ্জ করে এই জন্য আমরা আইনি বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখে মতামত গ্রহণ করছি, যাতে আমরা শুরুতেই কোনো হোঁচট খেতে না হয়। প্রশাসক নিয়োগে আইনি জটিলতা এড়াতে আগামী মাসের শুরুতেই প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক। যে চেকের বিপরীতে টাকা দেওয়া বা লোন আদায়ের যে প্রসেস, রিশিডিউল করা, এইসব কার্যক্রম তো চলতে থাকে। বর্তমান ম্যানেজমেন্ট এমডি নেতৃত্বে যে আছে তারাও সাথে কাজ করবে। যখন প্রশাসকই মূল দায়িত্বে চলে আসবে তখন আর এমডি তার দায়িত্বে কন্টিনিউ করবে না। এরই মধ্যে ব্যাংক মার্জারে প্রয়োজনীয় 35,000 কোটি টাকা মূলধনের 20,200 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণাঞ্চলে ফের বেড়েছে ডেঙ্গু। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে বরগুনা জেলা। স্থানীয়দের অসচেতনতা, মশক নিধন কার্যক্রম বেগবান না করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না বলে জানান সংশ্লিষ্টরা। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গুতে আক্রান্তরা স্বাস্থ্যবিধি ও যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন না হওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। অপূর্ব অপুর রিপোর্ট। এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। এ জেলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 7,354 জন, যা সারা দেশের মধ্যে একক জেলা হিসেবে সব থেকে বেশি। আর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 55 জন। স্থানীয়দের অভিযোগ, বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হলেও নেই মশক নিধন কার্যক্রম। এ কারণে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। প্রত্যেক ঘরেই কম বেশি অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। জলাবদ্ধতায় ঔষধ দেওয়া দরকার। আমার চোখে পড়ে নাই অদ্যবধি যে জায়গায় ঔষধ দেয়। এই আবহাওয়া কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে আমরা আসলে সঠিকভাবে তাদের মশাটাকে প্রতিরোধ করতে পারছি না। এদিকে ঝালকাঠিতে ময়লা আবর্জনা ও জলাবদ্ধতায় বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের অসচেতনতা ও পৌরসভার দায়িত্বহীনতার কারণে অক্টোবর মাসেও ডেঙ্গুর প্রভাব থাকবে বলে আশঙ্কা চিকিৎসকদের। প্রশাসন এবং ঝালকাঠি পৌরসভা যতটুকু পদক্ষেপ নিয়েছে এটা কখনোই আশানুরূপ নয়। সেপ্টেম্বরের পরেও রোগী আমাদের এখানে আসতে পারে, কারণ হচ্ছে এবছর বৃষ্টির প্রবণতা গত বছরগুলোর তুলনায় একটু বেশি। প্রয়োজনীয় জায়গায় আমরা ব্লিচিং পাউডার, কেরোসিন এবং আমাদের যে মশক নিধনের যে কার্যক্রম আছে ওগুলো আমরা গ্রহণ করেছি। বিভাগের সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সমন্বিত উদ্যোগে ডেঙ্গু মোকাবিলার আহ্বান স্বাস্থ্য বিভাগের। জনগণের সচেতনতা বৃদ্ধি পাইলে এবং আমরা যদি মাল্টি সেক্টরাল ভাবে অ্যাপ্রোচ করতে পারি,
সবাইকে নিয়ে, তাহলে এই মশাবাহিত রোগ এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত একটা বার্ডেন থাকবে না। স্বাস্থ্যকর্মীদের কাজ হলো ডেঙ্গু চিকিৎসা করা, আর সিটি কর্পোরেশনের কাজ কিংবা পৌরসভার কাজ কিংবা লোকাল গভর্নমেন্টের কাজ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। তারা যদি মশক নিধনের কার্যক্রম ঠিকমতো করে তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ থাকবে। চলতি বছরের 9 মাসে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন 29 জন, আক্রান্ত হয়েছেন 13,268 জন বাসিন্দা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঔষধ, স্যালাইন, চিকিৎসা উপকরণ ও রিএজেন্ট সংকটে ব্যাহত হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন রোগীরা। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা আর ফার্মেসি থেকে ওষুধ কিনতে গিয়ে হিমশিম অবস্থা তাদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী বাড়ায় ফুরিয়ে গেছে মজুদ। তবে নতুন করে ওষুধ ও চিকিৎসা উপকরণ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। প্রায় 12 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল। কিন্তু সম্প্রতি হাসপাতালটিতে দেখা দিয়েছে ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, রিয়েজেন্ট ও চিকিৎসা উপকরণের সংকট। রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে ভর্তি থাকলেও বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে ফার্মেসি থেকে। এছাড়া হাসপাতালে অনেক ধরনের টেস্ট বন্ধ থাকায় নিরুপায় হয়ে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এতে খরচ হচ্ছে অতিরিক্ত অর্থ। চিকিৎসা সেবা চালাতে হিমশিম অবস্থা রোগীদের। ওষুধ কেনা লাগে, ক্যানোরা কিনতে হয়, কস্টিপ কিনতে হয়, তারপর স্যালাইনও বাইরে থেকে কিনতে হয়। কিন্তু এখানে আছে থাকাকালীন অনেক সময় আমাদের লেখা দেয় নিয়ে আসো। হসপিটাল থেকে খালি একটা জিনিস পাই কি প্যারাসিটামল পাই, তাছাড়া আর কিছুই পাইতেছি না। টেস্ট করাইছি বাহিরে, হাসপাতাল থেকে কোনো টেস্ট হয় নাই। রোগী যদি খুব অসুস্থ হয়ে যায়, সিরিয়াস হয়ে যায়, এখন ডাকলো আর ফিরে যায় না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চলতি বছর রোগী বৃদ্ধি পাওয়ায় মজুদ ফুরিয়ে গেছে। তবে নতুন করে ওষুধ ও চিকিৎসা উপকরণ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীর চাপ বৃদ্ধির কারণে আমাদের কেনাকাটা যা হয়েছিল গত অর্থ বছরে সেগুলো দ্রুত শেষ হয়ে যাওয়ায় কিছু কিছু জিনিসের সংকট দেখা দিয়েছে। তো সামনে আবার কেনাকাটার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বরগুনা জেনারেল হাসপাতালে প্রতিদিন 4 শতাধিক রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বহির্বিভাগে গড়ে প্রতিদিন চিকিৎসা নেন 8 শতাধিক রোগী। সাইফুল মিরাজ, সময় সংবাদ। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হৃদরোগে আক্রান্তের সংখ্যা। বছরে মারা যাচ্ছেন প্রায় 3 লাখ মানুষ, যা মোট মৃত্যুর 21% বেশি। আর শিশুর হৃদরোগ মহামারী পর্যায়ে পৌঁছেছে বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর দেশে 73,000 শিশু ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যার অধিকাংশই জানেন না অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন কেবল সচেতনতার মাধ্যমে 80 থেকে 90% হৃদরোগ প্রতিরোধ সম্ভব। আরও জানাচ্ছেন মনির হোসেন। বর্তমানে মানুষের মৃত্যুর যত কারণ আছে তার মধ্যে অন্যতম হৃদরোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বিশ্বে প্রতি বছর 17 মিলিয়নের বেশি মানুষ হৃদরোগে মারা যান। অর্থাৎ বিশ্বে যত মৃত্যু হয় তার 33% মৃত্যুর কারণ হৃদরোগ। দেশেও এ সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতি বছর দেশে 3 লাখ মানুষ মারা যান এই রোগে, যা দেশের মোট মৃত্যুর 21% বেশি। একসময় হৃদরোগ শুধু বয়স্কদের ধারণা করা হলেও সমস্যার বাইরে নেই শিশুরাও। প্রতি বছর দেশে 73,000 শিশু হৃদযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, যা মোট শিশু জন্মের 2.5%। আরও আশঙ্কার বিষয়, অধিকাংশ অভিভাবকই জানেন না তাদের শিশুরা সমস্যায় আক্রান্ত। বুঝতে পেরেছে কিন্তু দেখায়নি। ওর আব্বা মনে করেছে অপারেশন করাইতে হবে, তো একটু হুঁশ হয়, তখন ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপরে তখন চিকিৎসা করাবো। ওর কোনো সমস্যাই ছিল না। ওর সমস্যার মধ্যে সমস্যা হচ্ছে অন্যান্য বাচ্চাদের মতো ওজনটা বাড়ছিল না। কিছুদিন আগে হচ্ছে জ্বর ছিল, তো জ্বর চলে যাওয়ার পরে হচ্ছে ওর ঠান্ডা লাগে, সেই ঠান্ডাটা সারছিল না। জানতাম এমনি হয়, কিন্তু ওর যে হয়েছে সেটা জানতাম না। এমনি হয় জানতাম। জন্মের পরও ওজন কম হওয়া, শরীর নীল হওয়া সহ কোনো লক্ষণ প্রকাশ পেলেই হৃদরোগের চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের। বিশেষজ্ঞরা বলছেন কেবল সচেতনতার মাধ্যমেই অধিকাংশ শিশুর হৃদরোগ প্রতিরোধ সম্ভব। সেজন্য গর্ভাবস্থায় নির্দিষ্ট কিছু পরীক্ষার পরামর্শ তাদের। ওজন কম হওয়া, খুব তাড়াতাড়ি হাঁপায় যাওয়া, ছোট বাচ্চাদের ক্ষেত্রে নীল হয়ে যাওয়া, বড়দের ক্ষেত্রেও নীল হয়, তারপর এই ধরনের শ্বাসকষ্ট, অনেক ঘাম হওয়া, এই যে
কমন কিছু প্রবলেম নিয়ে তারা আসে। কনসিভ করার আগে থেকেই মাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাকে এমন কোনো মেডিসিন খাওয়া যাবে না যেটাতে বাচ্চার হার্টে এফেক্ট হতে পারে। এমন কোনো ডিজিজ থাকলে সেটার আগে থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতে হবে। ডায়াবেটিস থাকলে কন্ট্রোল, রুবেলা ভ্যাকসিন যদি ওনার না দেওয়া থাকে সেটা দিয়ে নিতে হবে। স্ক্রিনিংটা খুব ইম্পর্ট্যান্ট। নিউবর্ন অবস্থায় আমরা স্ক্রিনিং করতে পারি। আরেকটা হচ্ছে স্কুল হেলথ, যেটাতে স্কুলে বাচ্চারা ভর্তি হয়, তখন স্কুলে যদি আমরা হেলথ চেক আপ করাই। দেশের শিশু হৃদরোগ চিকিৎসায় যথেষ্ট অগ্রগতি হলেও এখনও সচেতনতার অভাব, বিশেষায়িত চিকিৎসা সুবিধার সীমাবদ্ধতা এবং আর্থিক সক্ষমতার অভাবে অনেক শিশু সঠিক সময়ে চিকিৎসা পায় না। এজন্য সরকারি বেসরকারি সহ সব পর্যায়ের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুরকে বাদ দিয়ে বাংলাদেশের মাধ্যমে ভুটান সহ পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে চায় স্টারলিং। এ লক্ষ্যে গাজীপুরে হাইটেক পার্কে বিশ্বের সবচেয়ে বড় গ্রাউন্ড স্টেশন বসাচ্ছে প্রতিষ্ঠানটি। বিটিআরসিকে দেওয়া চিঠিতে বাংলাদেশকে হাব করে অন্য দেশে ডেটা পরিবহনের অনুমোদন চেয়েছে তারা, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। তবে স্টারলিংকের আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নিয়ন্ত্রক সংস্থা। শুভ খানের রিপোর্ট। চলতি বছরের মে মাসে দেশে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া শুরু করে স্টারলিংক। দ্রুত বাড়ছে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা। মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করতে কালিয়াকৈরের হাইটেক পার্কে এই দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে মোট 4টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করেছে স্টারলিংক। প্রতিষ্ঠানটি এখন চায় বাংলাদেশের গেটওয়ে ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে ইন্টারনেট সেবা দিতে। সম্প্রতি বিটিআরসিকে চিঠি দিয়ে অনুমোদন চেয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে ভুটানের গ্রাহকদের সিঙ্গাপুরের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে ইন্টারনেট সেবা দিচ্ছে স্টারলিংক, যা ব্যয়বহুল আবার লেটেন্সি অনেক বেশি। চিঠিতে সামিট ফাইবার অ্যাট হোম ও বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি থেকে আইপিএলসি এবং আনফিল্টার্ড আইপি ব্যান্ডউইথ কিনে বাংলাদেশের গেটওয়ে থেকে সিঙ্গাপুর ও ওমান পপে ডাটা পরিবহন করার অনুমতি চায় প্রতিষ্ঠানটি। বিদেশি গ্রাহকদের জন্য যে আন্তর্জাতিক লিঙ্ক যাবে স্টারলিংক চায় সেখানে সরকার কোনো ফিল্টার বা ব্লক করবে না। তবে বাংলাদেশি ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা স্থানীয় আইআইজি হয়ে যাবে এবং আইন অনুযায়ী সব ধরনের নিরাপত্তা, ফিল্টারিং ও কন্টেন্ট ব্লকিং মানা হবে। আমাদের পাশে যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান, সেসব দেশের যারা স্টারলিংক গ্রাহক, তাদের ট্রাফিকটা এখন এটা পৌঁছচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া বা অন্য কোনো দেশ দিয়ে। এই ব্যবসাটা পাচ্ছে সিঙ্গাপুর বা মঙ্গোলিয়া। স্টারলিংক আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছে সে ট্রানজিট ব্যবসার ভেতরে ঢোকার। নেপাল, ভুটানের ইউজারদের ইন্টারনেট কী ব্যবহার করে না করে, সেটা যদি বাংলাদেশ নজরদারি করতে চায় তাহলে এই ব্যবসা কখনো হবে না। বিটিআরসি বলছে এনজিএসও গাইডলাইন পর্যালোচনা এবং দেশের স্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। অ্যাপ্লিকেশন পাঠিয়েছে ওরা, কিন্তু ওদের সাথে ওই টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এখনো ক্লিয়ার করে নাই। এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যদি দেখি যে না আমাদের দেশের বিদ্যমান আইন এবং গাইডলাইন অনুযায়ী দেওয়া সম্ভব, তাহলে দিব, নাহলে দিব না। সংশ্লিষ্টরা বলছেন, এক দেশের ট্রাফিক যখন অন্য কোনো দেশের মধ্য দিয়ে ভিন্ন কোনো দেশে যায়, তা সাধারণত মধ্যবর্তী দেশের ফিল্টারিংয়ের আওতায় থাকে না। বর্তমানে বাংলাদেশের সকল ইন্টারনেট ট্রাফিক সিঙ্গাপুর কিংবা ভারতের মধ্য দিয়ে যায়, যা ওই সকল দেশের ফিল্টারিংয়ের আওতার বাইরে রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দিন দিন নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। গভীর নলকূপে উঠছে না পানি। এতে ঝালকাঠিতে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। পরিস্থিতি মোকাবিলায় বৃষ্টি, পুকুর ও অন্য জলাশয়ের উপরিভাগের পানি বিশুদ্ধ করে বিকল্প ব্যবহারে প্রকল্প শুরু করা হয়েছে বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পলাশরায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। এক কলসি পানি তুলতে আধা ঘন্টা সময় লাগছে, তাও পরিমাণে অল্প। নলকূপের ওপর দিয়ে পানি ঢেলে কিংবা বারবার মেরামত করেও কাজ হচ্ছে না। বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট ঝালকাঠিতে। টিউবওয়েলগুলোতে পানি তুলতে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে পৌরবাসীকে। একসময় 7 থেকে 800 ফুট গভীরে পানি মিলত, এখন তা 1000 ফুট গভীর থেকেও তোলা যাচ্ছে না। এমনকি পৌরসভার ওয়াটার প্লান্টও কাজে আসছে না। মাদ্রাসার কল নষ্ট, তরকারি বটি কল নষ্ট, থানার কল নষ্ট। চাপতে চাপতে ইয়াত ব্যথা হয়ে যায়, চাপতে পারি না। এইটা হ্যাঁ পারো তো বোতল ভরিয়ে নেওয়া লাগে। ভাঙ্গা দিন কল চাপতে চাপতেও পানি ওঠে না, মানে এত কষ্ট হয়। মিষ্টি পানিটা হয়তো আমাদের খাবার জন্য আমরা পাবো না, সেই পথে হাঁটছি।
পরিস্থিতি মোকাবিলায় বৃষ্টি পুকুর ও অন্য জলাশয়ের উপরিভাগের পানি বিশুদ্ধ করে বিকল্প ব্যবহারে প্রকল্প শুরু করা হয়েছে বলেও জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। নলকূপের পরিমাণ আমরা কমিয়ে দিয়ে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এই ধরনের প্রকল্প নিচ্ছি, যাতে উপরের পানিটা ব্যবহার হয়, নিচের পানি কম থাকে। ধীরে ধীরে সরকার সচেতন হচ্ছে, মানুষকে সচেতন হতে হবে। এই কারণে মূলত মানুষকে সচেতন হতে হবে যেন ভূগর্ভস্থ পানিটা আমরা অপচয় না করি। ঝালকাঠি জেলায় প্রায় 7 লাখ মানুষের বসবাস। এর মধ্যে বেশিরভাগ মানুষ পানি পানের জন্য গভীর নলকূপের ওপর নির্ভর করেন। সময় সংবাদ। চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক রাব্বি সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হাসপাতাল মালিকের কাছে চাঁদা দাবির মামলায় রোববার রাতে বসিলা গার্ডেন সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চাঁদাবাজির খবর পেয়ে রোববার রাতে বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিসে সেনাবাহিনী মানিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক। সেনা কর্মকর্তাকে শোনানো হয় একটি রেকর্ডিংও। টাকা নিচ্ছে অলরেডি। কত টাকা নিচ্ছে? 1 লাখ টাকা নিচ্ছে। আর কত টাকা দাবি করছে? আরো 50,000। এখানকার কাউকে কে কে ছিল এখানে? 3 জনই ছিল। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই, কালকের দিনটা। আমি পারতেছি না, সরি ভাই, আমি পারতেছি না। তবে চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন অভিযুক্তরা। পরে সেনাবাহিনী তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন। এই যে চাঁদা দাবি করলেন? না, চাঁদা তো আমি দাবি করি না। তাহলে বললেই তো হবে না, চাঁদা দাবি করি না। প্রমাণ করুন। টাকা পয়সার কোনো এখানে লেনদেন ঘটে নাই। ওরা যে অভিযোগ করছে, সরি, এখানে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করতেছে এটা। সেফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের মালিক জানান, গত 20 সেপ্টেম্বর হাসপাতালে এক নারী মৃত বাচ্চা প্রসব করেন। বিষয়টিকে কেন্দ্র করে শিশুটির বাবা শাহিন, রাব্বি, মানিক, সুফিয়ান ও ফরহাদকে নিয়ে তার প্রতিষ্ঠানে যায় এবং ভয়ভীতি দেখিয়ে 1,20,000 টাকা নেয়। আবারও টাকা দাবি করে রোববার রাতে হাসপাতালের মালিককে ডেকে নেয় বসিলা আবাসিক এলাকায়। ওনারা বলতেছে, আপনারা বুঝতে পারতেছেন না, যদি এটা মীমাংসা না করেন তাহলে তো আপনার নামে অনেকগুলো কেস হয়ে গেছে, তাহলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে, তার মানে টাকা দাও। 2 লক্ষ টাকা। তাই 1 লক্ষ টাকা আমি ডরে এক ব্যাপারে কাজের টাকা আনছি, তো আমার ব্যাগেই আছে, পরে আমি দিয়ে দেই ভয়ে। আর বাকিটা আমি কই এত আর আমি তো দিতে পারবো না, দেখি আমি চেষ্টা করি আর 50,000 টাকা আমি কালকে দিতে পারি কিনা। এ ঘটনায় 5 জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল ইসলাম রাব্বি চাঁদাবাজির জন্য আরেকটি মামলার এজাহার নামীয় আসামি। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ছিলেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বরিশাল শহর জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ। টার্গেট করা হয় নারীদের। গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় নিঃস্ব অনেকে। ভয়ঙ্কর রাসায়নিক স্কোপোলামিন দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে ছবি তুলেছেন সুজয় দাস। বরিশালের ধান গবেষণা সড়কের জিয়ালেনের এই স্থানটিতে গত 21 সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস চক্রের খপ্পরে পড়েন তাহমিনা বেগম। প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে বাসার সামনের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন তিনি। এ সময় 4 ব্যক্তি কৌশলে শয়তানের নিঃশ্বাস প্রয়োগের মাধ্যমে তাকে সম্মোহিত করে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসায় গিয়ে গচ্ছিত 16 ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ নিজ হাতে তুলে দেন চক্রটির কাছে। এ ঘটনায় ছিল না জোর বা হুমকি, শুধু এক রাসায়নিক প্রয়োগ যা কেড়ে নিয়েছিল তার নিয়ন্ত্রণ। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে অদৃশ্য ভয়। তারা দুষছেন প্রশাসনের ব্যর্থতাকে। আমার একটা লোকে সালাম দিয়ে বলে যে ওই ছাড়সিনে হুজুরের এই যে ছেলে, চলেন তার কাছে একটু দোয়া নিয়ে যাবেন। তারপর আমি ওই লোকটার পিছনে পিছনে যাই, আর একটা লোক ওই জায়গায় দাঁড়াই রয়েছে। ও বলে কি স্বর্ণের কিছু আছে? আমাকে আছে। তারপর আমি বাসায় যাই, 15 থেকে 16 ভরি স্বর্ণ, তারপরে 45,000 টাকা নিয়ে এসে ওদের হাতে তুলে দেয়। গ্রামের রুরাল পার্সন যারা আছে, ঠিক আছে, হাঁটাচলা করে, তাদেরকে টার্গেট করে, ছিনতাই করে। নীরব স্থানের পাশাপাশি ব্যস্ত সড়কেও চক্রটির সদস্যরা টার্গেট করছে নারীদের। কখনো ঠিকানা জানতে চাওয়া, কখনো সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অজুহাতে সামনে দাঁড়াচ্ছে তারা। তুমি জিনিস পরো না? আমি কি পরি? কয় কোথায়? আমি কি বাসায়।
তাহলে কোনো কারো কাছে কিছু বললো না বললে যে চুপ করে ওই জিনিস সব নিয়ে এসো। আমাকে একজন লোক বাইকে করে চলে আসেন, এসে উনি আমাকে জিজ্ঞেস করেন যে নথুলাবাদ কোন দিকে যাবেন। তো আমি জাস্ট ওনাকে জায়গাটা দেখাই দিছি হাত থেকে। ওই মুহূর্তে উনি হাতের সাথে কিছু একটা ছিল, উনি হাত নাড়িয়ে আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমি আমার পুরো শরীর অবশ্যই যাওয়ার মতো হয়। তবে যথাযথ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস নগর পুলিশ প্রধানের। এইটা দিয়ে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কারা করছে বা কি অবস্থা, এবং এই চক্রটাকে আমরা এখান থেকে উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বরিশাল শহরে গত 1 মাসে অন্তত 7টি ঘটনায় স্কোপোলামিন প্রয়োগ করে নারীদের থেকে লুটে নেওয়া হয়েছে সর্বস্ব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি ব্যক্তি সচেতনতাও জরুরি বলে মত নাগরিক সমাজের। অপূর্ব অপু, সময় সংবাদ। এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। রোজা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। মুন্সিগঞ্জে বিষ প্রয়োগ করে দিঘির মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। শীঘ্রই দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি তাদের। ভাই তারটা ঠিক। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির উত্তর পাইকপাড়া দিঘি। বিশাল এই দিঘিতে কয়েক বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন 5 ভাই শেখ মুরাদ, শেখ কাউছার হোসেন, শেখ বখতিয়ার, শেখ আরিফ ও শেখ পলাশ। রোববার সকালে দিঘিতে মরা মাছ ভেসে উঠতে শুরু করে। এ সময় অনেকেই জাল ও ট্যাটা দিয়ে মাছ তুলে নেয়। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। বিষ দিয়া শত্রুপক্ষের লোক বিষ দিয়া মাছ মেরে লাইছে। এই পুকুরে চারোদিকে মানুষ মাছ ধরতে, মাছ বাইসা উঠতেছে, তখন আমিও ধরতে নামলাম। 7-8 মাছ আমাদের ক্ষতি করছে। এই ক্ষতি আমাদের বহন করা অসম্ভব হয়ে পড়ছে। চাষিরা জানান, মাছ চাষের জন্য একটি পক্ষ চাঁদা দাবি করলে সম্প্রতি মামলা করেন তারা। এরপর থেকে চাঁদাবাজরা হুমকি দিচ্ছিল তাদের। এরপরই এমন ঘটনা ঘটে। রুন্না জাহাঙ্গীর, রুন্নার পোলায় জাহাঙ্গীরের ভাতিজা, জাহাঙ্গীরের ভাই এবং এই পাশে আরো কয়েকজন আছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এই কারণে কয়েকবার হুমকি দিছে চাঁদা চাওয়ার জন্য। তো হুমকি দেওয়ার পরে আমরা মামলা করছি কোর্টে, 2-3টা মামলা করছি। মামলা করার পরে এখন হুমকি দিতেছে যে তোরা যদি কেস না উঠাস তাহলে তাদেরকে মাছ মেরে ফেলবো। এই ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করেনি কেউ। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। প্রায় 332 শতাংশের এই দিঘিতে প্রতি বছর 6 মেট্রিক টনেরও বেশি মাছ আহরণ হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাগরে ইলিশ ধরতে গিয়ে ভোলার 19 জেলে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। এমন খবরে জেলে পরিবারে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। ভারতের কারাগার থেকে স্বজনদের ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তারা। জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম চলমান আছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উৎপল দেবনাথের ছবি দিয়ে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। বন্দি জেলেদের ফিরে পেতে স্বজনদের অপেক্ষা। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে দিন। পরিবারের উপার্জনকারীর অনুপস্থিতিতে নানা সংকটে পরিবারগুলো। গত 5 সেপ্টেম্বর ভোলা সদর উপজেলার শান্তিরহাট ঘাট থেকে 19 জন জেলে নিয়ে শফিজুল মাজির ট্রলার সাগরে ইলিশ শিকারে যায়। সবশেষ 12 সেপ্টেম্বর মোবাইলে স্বজনদের বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন ট্রলার মাঝি। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান তারা। 17 সেপ্টেম্বর ভারতের একটি ইউটিউব কন্টেন্টের মাধ্যমে জেলেদের স্বজনরা জানতে পারেন ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবনের ভেতরে ঢুকে পড়ে। পরে জেলেরা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে আটক হয়ে আলিপুর কারাগারে বন্দী আছেন। এমন সংবাদে হতাশা নেমে আসে পরিবারগুলোতে। ভারতের কারাগার থেকে স্বজনদের ফিরে আনতে সরকারের সহায়তা চান তারা। কোনো খোঁজ খবর পাই না, তারপর আমরা 6-3 চাই যে না আই ভাড়া ব্যাকের জালিয়া করে দিকে কোনো কাই নাই, কোনো খোঁজ পাই নাই। নেডে ভাই আছেন, হুনি যেন হ্যাঁ করে লইয়া গেছে। নেওয়ার পর এখন আমরা আর কি করবো, আমার অসহায়ের ভিতরে আমরা ছেলে মেয়ে অনেক কষ্ট করিয়া খাই। জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম চলমান আছে বলে জানায় উপজেলা প্রশাসন। তাদের উদ্ধার কার্যক্রম চলমান আছে। আপনারা জানেন এটা একটা জটিল প্রক্রিয়া। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের মাধ্যমে এটি নিষ্পত্তি হবে। ভারতে বন্দি সব জেলের বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগুলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে স্বজনরা।
নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। হুমকির মুখে দক্ষিণের 7 নদীর জীববৈচিত্র্য। আশঙ্কাজনক হারে কমছে পটুয়াখালীর পায়রা নদীতে ইলিশের উৎপাদন। প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণের পাশাপাশি নদী তীরের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বর্জ্য তৈরি করছে ভয়াবহ পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, ডিম ছাড়ার জন্য অনুকূল পরিবেশ না পেয়ে গতিপথ পরিবর্তন করছে ইলিশ, কমছে অন্যান্য দেশি মাছও। শিকদার জাবির হোসেনের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। ভরা মৌসুমেও ইলিশের দেখা নেই পটুয়াখালীর পায়রা নদীতে। গত এক সপ্তাহ জাল ফেলেও একটি ইলিশ পাননি জেলে আবুল হোসেন। এক সপ্তাহ ধরে কোনো ইলিশ পাই নাই, কোনো ছোট বড় কিছুই পাই নাই আর কি। তারপরও জাল ফেলি আশায়। তার মতো এমন অবস্থা শত শত জেলের। একসময় জাল ফেললেই ধরা পড়তো ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ, এখন তা বিরল হয়ে দাঁড়িয়েছে। শুধু ইলিশ নয়, কমে গেছে দেশি প্রজাতির অন্যান্য মাছও। ছোট মাছটা আমরা পাইতে পারি, আমরা হ্যাঁ পাই না কোনো। সারাদিন পাই 200 মাছ পাই, এটা সংসার চলতে খুব কষ্ট হয়ে যাবে। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশ আহরণ হয়েছে 5,29,000 টন। আগের বছর ছিল 5,71,000 টন। এক বছরে উৎপাদন কমেছে 42,000 টন, যা প্রায় 7% কম। দূষণ আর জলবায়ু পরিবর্তনের অভিঘাতে হুমকির মুখে দক্ষিণের নদ নদী। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ কমে যাওয়ার অন্যতম মানবসৃষ্ট কারণ হলো নদী তীরে নির্মিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর দূষণ। 2017 সালে পটুয়াখালীর কলাপাড়ার রামনাবাদ নদী তীরে চালু হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2019 সালে পাশেই নির্মাণ হয় RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। আর 2024 সালে বরগুনার তালতলিতে চালু হয় বরিশাল ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। এসব বিদ্যুৎ কেন্দ্রের কয়লা আমদানির জন্য প্রতিনিয়ত মাদার ভেসেল থেকে লাইটারের জাহাজে খালাসের সময় নদীতে পড়ে যায় বিপুল পরিমাণ কয়লা। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত বর্জ্যে দূষিত হচ্ছে দক্ষিণের নদ নদী। ফলে হুমকির মুখে রামনাবাদ, আন্ধারমানিক, পায়রা, তেতুলিয়া, আগুনমুখা, বিষখালী আর বলেশ্বর নদীর জীববৈচিত্র্য। ইলিশ যখন ডিম পাড়ার সময় হয় তখন তাই নদীতে আসে বা আসতো, কিন্তু এখন কিন্তু এটা ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তার মেইন কারণ হচ্ছে পলিউশন বা কন্টামিনেশন। এটার মেইন উৎস হচ্ছে কয়লা। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ খুবই সংবেদনশীল মাছ। এর জন্ম ও বেড়ে ওঠার জন্য প্রয়োজন দূষণ মুক্ত পানি। অনুকূল পরিবেশ না পেলে ইলিশ চলে যায় অন্যত্র। একবার যদি মা ইলিশ ডিম ছাড়তে না পারে, তবে সেই এলাকা থেকে প্রজাতিটি চিরতরে বিলীন হয়ে যেতে পারে। গ্লোবাল ওয়ার্মিং বলি, ডেভেলপমেন্ট প্রকল্প বলি, আমাদের কারণে, জেলেদের কারণে, প্লাস্টিক দূষণ বা পরিবেশ দূষণ, এই সার্বিক মিলেই আমাদের কিন্তু জীববৈচিত্র্যের উপর একটা প্রভাব পড়তেছে। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো সহ সমস্যা সমাধান পদক্ষেপ নেওয়ার কথা জানায় মৎস্য বিভাগ। সরকারকে এই বিষয়গুলোকে আমরা অবগত করেছি। আমরা আশা করছি যে সরকার এখানে অবশ্যই এই সমস্যাগুলোকে চিহ্নিত করে আরো গবেষণার মাধ্যমে একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। দেশে ইলিশের 6টি অভয়াশ্রমের মধ্যে 2টি পটুয়াখালীতে, একটি আন্ধারমানিক আর একটি তেতুলিয়া নদী। এছাড়া আগুনমুখা ও রামনাবাদ নদীও ইলিশের ডিম ছাড়ার উপযোগী এলাকা। অথচ এসব নদীর পাড়েই নির্মিত হয়েছে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে রামনাবাদ নদীতে পায়রা বন্দরের বিশাল ড্রেজিং প্রকল্প এবং নদীগুলোতে অবৈধ ড্রেজিং কার্যক্রমের ফলে ধ্বংস হচ্ছে ইলিশের প্রাকৃতিক আবাসস্থল। একদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ, অন্যদিকে নদীতে নির্বিচারে ড্রেজিং, সব মিলিয়ে ইলিশের প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে ইলিশ নির্ভর অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। ইলিশের প্রজনন নিরাপদ করতে 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে সাগর অভয়ারণ্যে 22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এই সময় বেকার হয়ে পড়েন পটুয়াখালীর জেলেরা। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরছেন। অন্যদিকে সরকারি খাদ্য সহায়তাও মেলে না ঠিকমতো। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবিতে রিপোর্ট। আবারও মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। প্রজনন নির্বিঘ্ন করতে 4 থেকে 25 অক্টোবর সাগর ও দেশের সব অভয়ারণ্যেই ইলিশ শিকার, পরিবহন ও বিপণন নিষেধ। নিষেধাজ্ঞার 22 দিনে বেকার হয়ে পড়েন পটুয়াখালীর জেলেরা। প্রায় 1 মাস তাদের কাটাতে হয় কষ্টের জীবন। তাদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও এ সময় ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। অন্যদিকে সরকারি সহায়তাও মেলে না ঠিকমতো। এ কারণে অনেকে বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সমুদ্রে জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জেলেদের। অসাধু জেলেরা মাছ যদি না ধরে, তার জন্য সরকার কঠিন আইন জারি করা হয়। যাগো জাল লেখাটা আছে তারা পায় না, কিন্তু অন্য লোকে চাল নিয়ে যায়। পাশাপাশি রাষ্ট্র যা আছে
একসাথে অবরোধ হয় না, তাই একসাথে জানি পরে এই আবেদন। ইলিশ শিকার রোধে সমুদ্র ও নদীতে নজরদারি বাড়ানোর পাশাপাশি জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। সমুদ্র সীমায় বাইরের দেশের কোনো দেশে ট্রলার এসে আমাদের মৎস্য শিকার করতে পারবে না। আর জেলেদের বিষয়টা আমরা আশ্বস্ত করছি, ভিজিএফ আসার সাথে সাথে প্রতি মাসে 40 কেজি হারে বা 22 দিনের জন্য 29.33 কেজি হারে যে চাল পাবে, এটা আমরা তাদের হাতে তুলে ধরার জন্য আমরা ব্যবস্থা করব। পটুয়াখালীতে 1 লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত রয়েছেন 80,020 জন। তাদের মধ্যে আগামী মাসের 22 দিনে 29 কেজি করে সরকারি চাল পাবেন 65,000-এর বেশি জেলে। সময় সংবাদ, পটুয়াখালী। নিরাপত্তা ঝুঁকিতে পিরোজপুরের কচা নদীর উপর নির্মিত 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। 1 বছরে 3 বার প্রায় 1 কিলোমিটার অংশের বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। এতে প্রায় 3 মাস ধরে অন্ধকারে সেতুর এই অংশ। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা। টহল আরও জোরদারের পাশাপাশি সেতু এলাকায় সিসিটিভির আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। অন্ধকারাচ্ছন্ন সেতু, এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা, নিরাপত্তার ঝুঁকিতে পথচারীরাও। পিরোজপুরের বেকুটিয়া সেতুর দুপাশের সংযোগ সড়ক সহ দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটার। এর মধ্যে গত 1 বছরে 3 বার সেতুর প্রায় 1 কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে একটি চক্র। এতে 3 মাস ধরে অন্ধকারে সেতুর প্রায় 1 কিলোমিটার পথ। নিরাপত্তার জন্য প্রশাসনিক টহল জোরদার করা হয় এবং এখানে যেন একটা পর্যাপ্ত, অর্থাৎ এ প্রান্ত প্রান্ত সব জায়গা যেন কভার হয়, এরকম একটা যেন সিসি ক্যামেরা এখানে ব্যবস্থা করা হয়। মনে করেন এই তারটা চুরি হয়ে গেছে, এখন ব্রিজের মিডল পয়েন্ট পর্যন্ত মনে করেন যে কোনো বাতি টাতি জ্বল না, যার কারণে ব্রিজটার দেখার সৌন্দর্যটাও নষ্ট হয়ে গেছে। অসাধু লোকজন আছে ব্রিজের ভালো চায় না, তারা এই ক্ষতিগুলো করতেছে। সড়ক ও জনপথ বিভাগ জানায় সেতুটির ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সরবরাহের জন্য মাটির নিচ দিয়ে সংযোগ স্থাপন করেছিল চীনের নির্মাণ প্রতিষ্ঠান। এ কারণে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বরাদ্দ পাওয়া গেলে ফের বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে। যেহেতু এই লাইনে সড়ক ও জনপথ টেকনিক্যাল নলেজ যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে, বিশেষ করে হচ্ছে পল্লী বিদ্যুতের, তাদের সাথে আমরা লাইনটি পুনরুদ্ধারের ব্যাপারে যোগাযোগ করি এবং তাদের কাছ থেকে একটি সম্ভাব্য প্রাক্কলন আমরা পেয়েছি এবং যেটি আমরা সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রশাসনিক অনুমোদন এবং বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ফরওয়ার্ড করেছি। পুলিশ বলছে চোর চক্রকে ধরার পাশাপাশি পারাপার নির্বিঘ্ন করতে টহল আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি সেতু এলাকা সিসি ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক চোরকে ধরেছি এবং আমরা আশা করছি অচিরেই আমরা যে যারা এই কাজটি করছে তাদেরকে ধরতে সক্ষম হব, সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি। থানাকে বলা আছে ওখানে টহল জোরদার করার জন্য। এছাড়াও আমরা বেকুটিয়া ব্রিজের ওইখানে চেকপোস্ট বসিয়েছি। চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় 898 কোটি টাকা ব্যয়ে নির্মিত 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি চলাচলের জন্য 2022 সালের 4 সেপ্টেম্বর খুলে দেয়া হয়। সময় সংবাদ, পিরোজপুর। মুন্সিগঞ্জের ধলেশ্বরী তীরে ফলের হাটে পাকা পেঁপে, আমড়া, পেয়ারা ও আনার সহ দেশীয় মৌসুমি ফলের সমারোহ বেড়েছে বেচাকেনা। বিস্তারিত জানাতে হাটে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, আশ্বিনে মৌসুমী ফলের বিভিন্ন রকম যে বৈচিত্র্যতা আছে তাই কিন্তু এই পাইকারি হাটে লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে শীত যে দরজায় কড়া নাড়ছে, কিন্তু এই শীতের আগের যেসব ফল আছে সেগুলো কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে আমড়া, সেটি কিন্তু বস্তায় বস্তায় আসছে এবং এই আমড়াগুলো কিন্তু আসছে বরিশাল অঞ্চল থেকে এবং এই প্রচুর আনারস এসছে এবং সেই আনারস টাঙ্গাইল ছাড়াও কিন্তু পাহাড়ি এলাকার আনারস এবং পেয়ারা, বিশেষ করে যেগুলো কাজী পেয়ারা বলা হচ্ছে, সেগুলো কিন্তু অনেকটাই সুস্বাদু এবং সেই পেয়ারাও কিন্তু অন্য যে কোনো বছরের চাইতে কিন্তু ব্যাপক সরবরাহের কথা বলা হচ্ছে। আর রেকর্ড পরিমাণ কিন্তু পেঁপে পাওয়া যাচ্ছে এবং দামেও কিন্তু সস্তা। এইসব মৌসুমী ফল ঘিরে যে এখানে একটা বড় ধরনের যে বেচা কিনার হিড়িক পড়ে গেছে এবং সেটি শুধু মুন্সিগঞ্জ অঞ্চল নয়, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আসছে এবং তরমুজ পাওয়া যাচ্ছে, যেটি অসময়ের তরমুজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি
কেজি দরে, যেটি বাঙির মতো একটি বিদেশি ফল সাম্মাম বলা হচ্ছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে একই দরে 40 থেকে 50 টাকায়। আর আনারসের দাম কিন্তু এখানে 30 থেকে 70 টাকা, কারণ অনেক বড় সাইজের আনারস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যে পাকা পেঁপে সেগুলোর দর কিন্তু 30 থেকে 60 টাকা কেজিতে, আর পেয়ারার দর 30 থেকে 45 টাকা। আর এখানে জাম্বুরা পাওয়া যাচ্ছে, প্রচুর জাম্বুরা এসছে। এই জাম্বুরা গুলো কিন্তু 15 থেকে 35 টাকা কেজিতে, আমরার কেজি 40 থেকে 50 টাকা। আর আপনারা লক্ষ্য করছেন যে সাগর কলা, যেগুলো অমর্ত্য সাগর বলা হচ্ছে, সেগুলো কিন্তু এই রামপালের যে বিখ্যাত সাগর কলা, সেই অঞ্চলের কলার চাইতে কিন্তু এখন অন্যান্য অঞ্চলে সাগর কলা এসছে। এবং একই সঙ্গে কিন্তু এখানে এই সাগর কলা বিক্রি হচ্ছে কিন্তু 20 থেকে 50 টাকা হালি দরে। আর সবজি কলা উঠেছে, এবং সবজি কলা কিন্তু এই গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে প্রকৃতিতে এখন যে শরৎ চলছে, সেই শরতের যে সাগরের যে বেশি প্রভাব থাকে, সেই সাগরের পাশাপাশি কিন্তু এখানে সবজি পাওয়া যাচ্ছে গেল কয়েকদিন ধরে। আর একই সঙ্গে নেপালি কলাও কিন্তু বাজার দখল করতে যাচ্ছে, সেই কলা কিন্তু 10 থেকে 25 টাকা হালিতে। আর চাপা কলা পাওয়া যাচ্ছে, সেগুলো তাল আসছে, পাকা তাল। এই পাকা তাল কিন্তু বিক্রি হচ্ছে 10 থেকে 30 টাকা পিস দরে। এবং পুরো হাট জুড়ে কিন্তু যে এই মৌসুমী ফল, এই ফল ঘিরে কিন্তু এখানে যে পাইকারদের পাশাপাশি অনেক শৌখিন ক্রেতা এসছেন, যারা এখান থেকে ফল নিয়ে যাচ্ছেন। এবং এখানকার যে ছোট ছোট ফলের দোকানগুলো রয়েছে জেলা জুড়ে, জেলা শহরের আশপাশের বিভিন্ন হাট বাজারগুলোতে, সেখানকার পাইকাররা কিন্তু এখানে এই ফল কেনার জন্য, এখানকার যে ছোট ছোট ফলের দোকানগুলো রয়েছে জেলা জুড়ে, জেলা শহরের আশপাশের বিভিন্ন হাট বাজারগুলোতে, সেখানকার পাইকাররা কিন্তু এখানে এই ফল কেনার জন্য এসছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে ট্রাক ভরে কিন্তু এই ফলগুলো এসছে। এবং এই যে পাহাড়ি অঞ্চল এবং দেশের যে বিভিন্ন এলাকা রয়েছে, সেই এলাকার যে ফল, সেগুলো কিন্তু এই হাটটিতে এসে পৌঁছেছে। এবং নদী পথ থাকবার কারণে কিন্তু ধলেশ্বরী যে হাটটি, এটি কিন্তু নৌপথে, নৌকায়, ট্রলারে এবং দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোতে ভরে এইসব ফল আসছে। একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু হয়ে দক্ষিণের যেমন ফল আসছে, আবার উত্তরাঞ্চলের ফলও কিন্তু এখানে আসছে, সেগুলো কিন্তু ট্রাক ভরে ভরে আসতেছে। এবং এই ফলের যে প্রভাব, তারা বলছেন যে মৌসুমী ফলের চাহিদা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এবং এখন কিন্তু ভোক্তারা অনেক সচেতন, সে কারণে কিন্তু বিদেশি ফল অনেকটা বর্জন করে কিন্তু এই দেশীয় মৌসুমী ফলের প্রতি তারা আকৃষ্ট হচ্ছে। এবং এখানকার যে ফলের বিক্রেতা যারা রয়েছেন, যে তারা বলছেন যে এই ফলগুলো কিন্তু তারা রাসায়নিক কোনো কেমিক্যাল ব্যবহার না করে এগুলোকে পাকানো হয়, ওইভাবেই সরবরাহ করা হয়, সে কারণে কিন্তু এই হাটের কদর বেশি। তবে এই যে এই দরের ব্যাপার থাকে, অন্যান্য অঞ্চলের থেকে একটু দর সস্তায় থাকবার কারণে কিন্তু এই হাটটি বেশি জমে উঠেছে। তো এই ছিল মুন্সিগঞ্জের মৌসুমী ফলের হাটের সবশেষ। মুন্সিগঞ্জ থেকে ফল বেচা কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ডাকাতির ঘটনায় 3 ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার দুপুরে পৌর শহরের গাছতলা ঘাট এলাকায় চটের বস্তা বোঝায় পিকআপ সহ চালক সজল মিয়াকে ডাকাতরা জিম্মি করে। 1 কিলোমিটার যাওয়ার পর চালককে শম্ভুপুর রেলগেট এলাকায় নামিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশকে জানালে বিশেষ তদারকির মাধ্যমে ট্রাকটি নরসিংদী জেলার বেলাবো থানার বারোইচা এলাকায় রয়েছে বলে জানা গেছে। বিকেলে পিকআপটি উদ্ধার সহ সোহান, মামুন ও আকাশকে গ্রেফতার করা হয়। $144 ধারার মধ্যে বিক্ষোভ, হামলা, অগ্নিসংযোগের ঘটনায় খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছে তার কাছে। বড়ুয়া,
খাগড়াছড়ি পার্বত্য জেলা এখন উত্তাল জনপদে পরিণত হয়েছে। এক মারমা স্কুল ছাত্রীর গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যুগ্ম ছাত্র জনতা খাগড়াছড়ি সহ আজ থেকে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে। গতকাল রাতে ঢাকা থেকে এই ঘোষণা দেওয়া হয়। এদিকে খাগড়াছড়ি পৌরসভা এবং সদর উপজেলা সহ গুইমারা উপজেলায় এখনো 144 ধারা বলবৎ রয়েছে। এদিকে গতকালকে দুপুরে 144 ধারা ভঙ্গ করে গুইমারা এলাকায় গুইমারা উপজেলায় একটা সহিংস ঘটনা ঘটে। সেখানে এক সেনা কর্মকর্তা সহ পুলিশ সাংবাদিক সহ 13 জনের মতো আহত হয় এবং নিহত হয়েছে 3 জন। কিন্তু এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন খাগড়াছড়ির সাংবাদিকদেরকে নিহতের কোনো পরিচয় দেয়নি। আমরা যখন খাগড়াছড়ি হাসপাতালে গিয়েছিলাম তখন নিরাপত্তা বাহিনীর লোকজন আমাদেরকে প্রবেশ করতে দেয়নি, সাংবাদিকদেরকে প্রবেশ করতে দেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিহতদের বা যে লাশগুলো খাগড়াছড়ি হাসপাতালে আনা হয়েছে তাদের কোনো পরিচয় দেওয়া যাবে না। এদিকে খাগড়াছড়িতে এখনো জনজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল থেকে কোথাও কোনো ধরনের গাড়ি ঘোড়া চলছে না। লোকজন যারা অফিস আদালতে যাতায়াত করছে তাদেরকে নিরাপত্তা বাহিনীর কাছে পরিচয়পত্র শো করে তাদেরকে অফিস আদালতে যেতে হচ্ছে। অপরদিকে খেটে খাওয়া মানুষরা এই 3-4 দিনের অবরোধের কারণে দুর্বিষহ জীবনযাপন করছে। অনেকের বাসা বাড়িতে কোনো খাবার দাবার নেই, তারা মানবতর জীবনযাপন করছে, ঘর থেকে বেরোতে পারছে না। অপরদিকে যারা শ্রমিক বিভিন্নভাবে খেটে খাওয়া মানুষ তারাও কর্মক্ষম হয়ে কর্মহীনতা হারিয়েছে। সর্বদিক থেকে খাগড়াছড়ি এখন একটা ভীত সন্ত্রস্ত নগরীতে পরিণত হয়েছে। এই পার্বত্য জনপদের মানুষ এই সহিংস ঘটনার অবসান চায়। এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ। খাগড়াছড়ির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া।